নাফিয়ার বাবা ঢাকায় নেই, ফিরবেন সপ্তাহখানেক পর। এই সুযোগে জমিলা বেগম তার স্বার্থ উদ্ধারে লেগে পড়েছেন। নাফিয়া শান্তশিষ্ট মেয়ে, আজ নিজের ভাবমূর্তি ধরে রাখতে পারল না। কাছে এসে বলল, আমি বিয়ে করব না দাদি। তো কি সারা জীবন আমার পোলার গাড়ে বৈশা অন্ন ধ্বংস করবি অফয়া? আকস্মিক রাগান্বিত সুরে জমিলা বেগম কটু বাক্য ছুড়লেন। নাফিয়ার চোখের কোণে জল জমতে এক মুহূর্ত সময় নেয়নি। ঠোঁট যারা তিত্তির করে কাঁপতে শুরু করলো। অপয়া কথাটি শুনতে শুনতে অনুভূতি ভোতা হয়ে যাচ্ছিল, কিন্তু আজ হৃদয়ে এসে আঘাত করে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার পূর্বেই দৌড়ে ঘরে চলে গেল, দরজা বন্ধ করে দিল। তোমার মায়ের তেজ কমাইতে কইবা, বিয়ের পরে এগুলো চলবো না। আর পাশের বাড়ির পোলার লগে নোংরামি যেন না করে। পোলার বাড়ির মানুষ খোঁজ খবর নিলে সমাজে মুখ থাকবো না। মা, আপনি বাড়াবাড়ি করছেন। এটা আমার পোলার বাড়ি, পোলার ঘর। 10 মাস 10 দিন পেটে ধরছি, সারা জীবন পালছি ওর বাপ মরার পর। মানুষের বাড়ি বাড়ি কাম করছি, আমার হক আছে এদিকে। তুই ফরের মাইয়া বিয়া কইরা রাজরানীর হালে থাকছ, এই কারণে এত তেজ। রেশমা আর কিছু বললেন না, চলে গেলেন নিজের ঘরে। সিদ্দিক সাহেবকে কল করে জানাতে হবে উনি যতদিন ঢাকায় আছেন তার মেয়েটিকে শান্তিতে বাঁচতে দিবেন না, তাকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করতে হবে। হেঁচকি তুলে কান্না করছে নাফিয়া, আওয়াজ যেন বাহির অব্দি না যায়, সে কারণে মুখটা চেপে ধরল। কি দোষ তার? শুধুই একটা প্রশ্ন মনের মাঝে ঘুরপাক খাচ্ছে, উত্তরও আছে এই প্রশ্নের। কোনো দোষই তো নেই তার, কোনো অপরাধ না করা সত্ত্বেও কেন শাস্তি পেতে হচ্ছে? টুং শব্দ করে ফোনে একটা মেসেজ এলো। নাফিয়া কান্না থামায় কিছুক্ষণের জন্য। ফোন হাতে নিয়ে দেখলো আরিফ তার কুচকে যাওয়া শার্টের ছবি দিয়েছে। লিখেছে, এমন ভাবে খামচে ধরে কেউ শার্ট? সকালেই আয়রন করেছিলাম, তুমি আমার প্রিয় শার্টের অর্ধেক জান বের করে ফেলেছো। আয়রন তোমাকে দিয়েই করাবো, চন্ডাল মেয়ে। শেষে চন্ডাল কথাটি শুনে অজান্তেই ঠোঁটে হাসি ফুটলো। পরপর মিইয়ে গেল। মনে পড়লো দাদির কথা। ফিরতি মেসেজে লিখলো, আপনি আমার সাথে দয়া করে আর কোনো কথা বলবেন না। আমি চাই না আমার কারণে আপনাকে কেউ নোংরা কথা শুনতে হোক। আমার মেসেজ করবেন না প্লিজ, দেখা হলে এড়িয়ে যাবেন, রিকোয়েস্ট করছি আমি আপনাকে। আরিফের কথা মতোই তার ঘরের পাশে বড় খোলা লাগোয়া ব্যালকনি থাকবে। বাড়ি তৈরি করার সময় আগেই বলেছিল ঘরটা তার। অফিস থেকে ফিরে বেশিরভাগ সময় খোলা আকাশের নিচেই কাটে। দক্ষিণা বাতাস বয়, আশেপাশে বিভিন্ন ধরনের গাছ। আরিফের মতে এলাকায় কোনোদিনও অক্সিজেনের অভাব হবে না, চারিদিকে গাছগাছালিতে ভরপুর। আরিফ কখনো গান করে এখানে গিটার নিয়ে, কখনো গান শুনে, আবার কখনো অফিস থেকে বয়ে আনা কাজ করে বসে বসে। চঞ্চল প্রাণ সে, বয়সের ভার স্বভাব চরিত্র ভর হতে দেয়নি, প্রাণ খুলে বেঁচেছে সর্বদাই। 3 দিন যাবৎ এক ভিন্ন চিন্তায় মগ্ন সে। চিন্তার কারণ তারই তর্কের সঙ্গী নাফিয়া। মেয়েটার হদিস নেই। 3 দিনে কয়েকবার পাশের বাড়ির বারান্দায় উকি দিয়েছে, পায়নি মেয়েটাকে। গাছগুলোকে দেখলো, পানি না পেয়ে কেমন যেন নুইয়ে গেছে। ভাবনা চিন্তার ভার দ্বিগুণ হলো। গাছের মায়া ত্যাগ করলো কেন? ফেসবুকে একবার মেসেজ করা হয়েছিল, কিন্তু কোনো জবাব পায়নি আরিফ। নিচে রাস্তা দিয়ে জোহানকে যেতে দেখে ডাকলো আরিফ, কিরে? জি ভাই। কোথায় যাচ্ছিস? সন্ধ্যার নাস্তা আনতে যাচ্ছিলাম ভাই। আরিফ থামলো, ভেবেচিন্তে জিজ্ঞাসা ছুড়ল, নাফির খবর জানিস? জোহান অবাক হয়, তার চাহনি অদ্ভুত। নাফির কথা জিজ্ঞাসা করছে আরিফ। সে আশ্চর্য সুরে জানতে চাইল, নাফিয়াফুর কথা জানতে চাইছেন আপনি? তা এই এলাকায় আরো কয়েকটা নাফি আছে নাকি? অবাক হচ্ছি ভাই। তোর অবাককে মাটি চাপা দে, বল নাফি কোথায়? তার সাথে আমার কিছুদিন যাবত কথা সাক্ষাৎ কোনোটাই হয়নি। বিলুপ্ত হয়ে গেল নাকি? গেলে তো আপনিই খুশি হবেন। আরিফের কাছ থেকে সরাসরি হ্যাঁ বোধক উত্তর এলো না। সে ভাবলো কি যেন জোহান চেয়ে আছে। আরিফ তার ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এসে বলল, আচ্ছা তুই তোর কাজে যা। জোহান মাথা চুলকায়, বুঝে উঠতে পারল না কিছু। বোকার মতো না বুঝে নিজের গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ালো। আবারও চিন্তামগ্ন আরিফ। আধার বারান্দার দিকে এক পলক চেয়ে ঘরে চলে আসে। ল্যাপটপ খুলে বসলো। এক পা নিচে ঝুলছে, কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে বিছানার হার্ডবোর্ডে পিঠ ঠেকে। কাজে কেন যেন মনোযোগ দিতে পারল না। মস্তিষ্ক জুড়ে আছে একটি প্রশ্ন, 3 বেলা খাবারের বদলে ঝগড়া করে পেট ভরা মেয়েটি একেবারে উধাও, কিন্তু কি কারণে? কারণটা কিছুটা হলেও আরিফের কাছে স্পষ্ট। তার ঘরে থাকা এক বৃদ্ধা ছাড়া আর কেউই হতে পারে না। নিশ্চয়ই কিছু একটা বলেছে সে। নাফিয়ার শেষ মেসেজ সেটি ইঙ্গিত করে। আরিফ ফোন হাতে তুলে নিল, বার্তা লিখলো। জবাব আসবে না সে জানে, তারপরও লিখলো, তোমার প্রিয় গাছগুলি শুকিয়ে যাচ্ছে অশুভ মেয়ে।
দেখতে দেখতে জুম্মাবার হাজির হলো আরিফের বাবা। আজ বাড়িতে অল্প কয়েকদিন থাকেন। বাসায় বাবা ছেলে একসাথে নামাজ আদায় করার সুযোগ পায়, এটাই অনেক। সাথে বাবা আসা উপলক্ষে মায়ের হাতের মজার মজার খাবার। আজও তাই। আজানের আগেই যত তোড়জোড়, গোসল সেরে শুভ্র পাঞ্জাবি গায়ে জড়িয়েছে আরিফ। সাদা রংটা ভীষণ প্রিয় তার। গায়ে আতর মেখে বাবার সাথে বাড়ির সদর দরজায় যাওয়ার সাথে সাথে দেখা মিলল সাদিফ আর জোহানের। তারা মসজিদের দিকে যাচ্ছে। আরিফের আনচান করতে থাকা মন সাদিফের উদ্দেশ্যে প্রশ্ন করে বসে, এই চন্ডালের দেখা নেই আজ অনেকদিন, কোথায় গেছে জানিস? কে, নাফি? আর কাকে চন্ডাল ডাকি আমি? জানি না ভাই, আমিও কয়েকবার মেসেজ করলাম, পাত্তাই দিল না। অর্থাৎ কারোর সাথে যোগাযোগ নেই এই মেয়ের। কি এমন হয়ে গেল যে তার প্রিয় দুজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে? এমনিতে তো সাদিফ জোহানের সাথে চিপকে থাকে। আরিফ বিরক্ত সুরে বলল, মহিলা মানুষের যত নাটক। আপনি কেন ওর তলব করছেন? হিসাব নিকাশ বাকি কিছু। তাই নাকি ভাই? আরিফ আর চোখে তাকালো সাদিফের দিকে। তার মুখে ব্যঙ্গাত্মক হাসি। মতলব ভালো না। বিরক্তিকর চাহনি ছুড়ে সামনে হাঁটতে শুরু করলো। নামাজ শেষে বাড়ি ফিরেছে ঘন্টাখানেক হলো। খেয়ে দিয়ে অলস শরীর বিছানায় ঠেকাবার আগে শিরিন বেগমের উঁচু গলায় চিৎকারে নড়ে চড়ে উঠে আরিফ। তাকেই ডাকা হচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলে সে। ডাকছে নিশ্চয়ই কোনো কাজ ধরিয়ে দিবে। উদাস মুখে হেলে দুলে গিয়ে হাজির হলো রান্নাঘরের কাছে। দেখলো মা বড় প্লেটে খাবার সার্ভ করছেন। করে ঢেকে দিয়ে রাগী গলায় বললেন, জমিদারের বাচ্চা, কানে শুনিস না? কয়টা ডাক দিয়েছি তোকে? আরিফের মাথায় এই বিষয়টি আসে না। মা জাতি অযথা কেন রেগে থাকে? মাঝে বলির পাঠা হতে হয় স্বামী আর সন্তানদের। শিরিন বেগম খাবারের প্লেট এগিয়ে দিলেন, বললেন, এই খাবার সিদ্দিক ভাইদের বাসায় দিয়ে আয়। আর হ্যাঁ, ভালো মানুষের মতো যাবি, নাফির সাথে। দাও দাও, নিয়ে যাচ্ছি। আরিফের মধ্যে চঞ্চলতা দেখে অবাক হলো শিরিন বেগম। একবার বলতে রাজি হয়ে গেল। সে ভেবেছিল সরাসরি না করে দিবে। আরিফ খাবারের প্লেট হাতে নিয়ে দ্রুতগতিতে দরজার দিকে এগিয়ে যায়। শিরিন বেগম ফের চেঁচালেন, বললেন, ট্রেন ছুটে যাচ্ছে না তোর, আস্তে যা। আরিফের মাঝে এক অদ্ভুত তাড়াহুড়া, যেন সুযোগ পেয়েছে। উধাও হয়ে থাকা নাফিয়ার খোঁজ পাওয়া গেলে যেতেও পারে। নিজের অজান্তে হন্তদন্ত কদম তার থামলো একেবারে নাফিয়াদের দরজার ধারে। দরজার সামনে যেন জুতোর মেলা বসেছে। এত জুতো কারিবা হতে পারে। কলিং বেল চাপলো আরিফ। দরজা খুলতে দেখলো রেশমা বেগমকে। মুখটা তার কেমন যেন ভার হয়ে আছে। খাবারের প্লেট এগিয়ে দিতে না দিতে পেছনের দৃশ্যে কপালে গাঢ় 3টা ভাঁজ পড়ে। নাফিয়া দাঁড়ানো ভিন্ন রূপে, শাড়ি পরিহিত, সাথে মাথায় কাপড় টানা, বেজার তার মুখমণ্ডল। পাশে তার দাদি দাঁড়িয়ে আছে, তার হাত চেপে। ঠিক ওই হাতটা অদ্ভুতভাবে চেপে ধরে আছে সে। ভেতরে এসো আরিফ। রেশমা বেগমের কণ্ঠে ঘোর কাটলো আরিফের। এতক্ষণ নাফিয়ার দিকেই চেয়েছিল। বিষয়টা ঠিক স্পষ্ট না তার কাছে। আরিফ জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে বলল, না আন্টি, আসলে আম্মা খাবার দিয়েছেন। আবার কিসের খাবার? আমাদের বাড়িতেই আজ আয়োজন হয়েছে। তোমার মা অযথা কষ্ট করেন। তুমি ভেতরে এসো। আরিফ অন্যমনস্ক নাফিয়ার দিকে চেয়েই বলল, আজ না আন্টি, আপনাদের বাসায় হয়তো মেহমান। মনটা উসখুস করলো জানতে এসব মেহমান কিসের, কি কারণে এসেছে। কিন্তু প্রশ্নটা অনুচিত। রেশমা বেগম জোর করেননি। আজ তার নিজেরই মন ভালো নেই। নাফিয়ার দিকে আরো এক দফা চেয়ে চলে এলো বাড়িতে। এতগুলো পুরুষ আর নারীর মধ্যে পুতুল সেজে বসে আছে নাফিয়া। রেশমা বেগম বাধা দিতে পারেননি। বাড়াবাড়ি সীমা অতিক্রম করে গেছেন জমিলা বেগম। গ্রাম থেকে 12 জন মানুষ এসেছেন পাত্রী দেখতে। তাদের ভাবভঙ্গি কিছুতেই পছন্দ হচ্ছে না রেশমা বেগমের। সিদ্দিক সাহেবকে বিষয়টা জানালে সে রেগে যান। কিন্তু ছেলেকে আমার মরা মুখ দেখবি বাণী ছুড়ে দমিয়ে ফেলেছেন জমিলা বেগম। তার মুখে একমাত্র হাসি। পাত্রের বয়স 35-এর ঊর্ধ্বে। এমন বয়সের পুরুষের সাথে নাতনিকে বিয়ে দেওয়া চিন্তা করে সে ভীষণ খুশি। তার মতে সোনার আংটি বাঁকাও ভালো। পুরুষ মানুষের বয়স বেশি হলেও তাতে কিছু যায় আসে না। একজন নারী প্রশ্ন করলেন। নাফিয়া আলতো স্বরে জবাব দিল, নাফিয়া বিনতে সিদ্দিক। পাশ থেকে আরো একজন পুরুষের আওয়াজ ভেসে আসে, শহরে মায়ে গোনাম, বুঝেন না? নারী ব্যতীত পুরুষদের উদ্ভট চাহনিত প্রশ্ন ও বুক কেঁপে উঠছে নাফিয়া। রেশমা বেগম মেহমানদের অপমান করতে চাইছেন না। সিদ্দিক সাহেব বাড়ি ফিরলে জমিলা বেগমেরও গ্রামে ফেরার টিকিট কাটবেন সাফ জানিয়ে দিয়েছেন। এসবের মধ্যে একজন নাফিয়ার চুল দেখতে চাইলো। কেউ উঠে হেঁটে দেখাতে বলল। এই যুগেও এসব হয়? রেশমা বেগম বাধা হয়ে দাঁড়ান, বলেন, আপা, আমার মেয়েটা ছোট, ভয় পাচ্ছি। আপনারা যদি কিছু মনে না করেন ওকে নিয়ে যাই ঘরে। সেই যুগ কি আর আছে আপা? হেসেই বললেন রেশমা বেগম। চুপসে গেলেন রেশমা বেগম। জমিলা বেগম নিজ হাতে নাফিয়ার মাথার কাপড় সরিয়ে সবার সামনে চুল উন্মুক্ত করে ধরেন। রেশমা বেগম কম যান না। সাথে সাথে মেয়ের মাথায় কাপড় টেনে বললেন, আমি ওকে নিয়ে যাচ্ছি, আপনারা খেয়ে যাবেন। জমিলা বেগম কিছু বলতে চাইলে রেশমা বেগম নিচু স্বরে বলে ওঠেন, অনেক সহ্য করেছি মা, আর এক মুহূর্ত না। পাত্রের মা মুখ বাঁকা করে বললেন,
সিটিং রুমের ঠিক বরাবর নাফিয়ার শখের বারান্দা ভেদ করে একজোড়া বিমূর চোখ চেয়েছিল। এতক্ষণ অল্প স্বল্প অস্পষ্ট কিছু কথাও শুনেছে, সাথে দেখেছে নাফিয়ার ভীত সন্ত্রস্ত মুখখানা। এতগুলো মানুষের সামনে তাকে পণ্যের মতো বসিয়ে রাখা হয়েছিল। আরিফ কিছু ভাবতেই পারল না, শূন্য হয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। ছাদে খুব কম আসা হয়, কিন্তু আজ কেন যেন মনে হলো ছাদে আসা উচিত। ঘরে মা আর দাদির মধ্যে তুমুল তর্ক চলছে। মেহমান না খেয়ে চলে গেছে, সব শুনতে শুনতে মস্তিষ্কে তালগোল পাকিয়ে যাচ্ছিল। বদ্ধ অসহ্যকর স্থান থেকে বেরিয়ে এসেছে নাফিয়া। ঠিক সন্ধ্যার আমার মুখে রেলিং ধরে দাঁড়ালো। সূর্য পশ্চিম আকাশের অল্প কিছুক্ষণের মেহমান। এরপর আধার নামবে উজ্জ্বল অম্বরের বুক চিরে। রেলিংয়ের সাথে ঝোলানো কয়েকটা গাছ আছে, সেগুলো রেশমা বেগম দেখাশোনা করেন। সবজি গাছ। নাফিয়া হাত বাড়ায়, গাছের শুকিয়ে যাওয়া পাতাগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলে দিতে লাগলো। সে ভাবতে চাইল না কিছু, কাঁদতে চাইছে না, কিছুক্ষণ জ্ঞান শূন্য থাকতে চাইছে। শুনলাম বিয়ে করছো? কণ্ঠ অদ্ভুত, হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছে আরিফ। নাফিয়া ঘুরে তাকালো, ভাবলো এই লোক কোথা থেকে এলো ওদের ছাদে। আরিফ ঠোঁট গোল করে ভারী ভারী নিঃশ্বাস ফেলে এগিয়ে আসে। নাফিয়ার পাশে থাকা টেবিলের উপর চড়ে বসলো, নিজেকে স্বাভাবিক করে বলল, ভাই দৌড়ে এসেছি তোমার দাদির ভয়ে। মনে হচ্ছে লিভার কিডনি নাড়ি ভুঁড়িতে ঝড় হয়ে গেছে। নাফিয়া কোনো প্রকার গুরুত্ব দিল না আরিফের কথায়। তাকে অদেখা করে নিজের কাছে মনোযোগী হলো। আরিফ দেখলো এই এড়িয়ে যাওয়া, বলল, আমাকে ইগনোর করছো কেন? আমি কি তোমার ভাতে ছাই দিয়েছি? নাফিয়া আর চোখে তাকায় আরিফের দিকে, দৃষ্টিপাত করেছে বিরক্তির সহিত। ফের চোখ ঘোরায়। আরিফ থেমে নেই, টেবিল আরো একটু কাছে টেনে বলল, বিয়ে কি ঠিক নাকি? এবার উত্তর এলো নাফিয়ার তরফ থেকে, জানি না। মা, এটা কেমন কথা? দেখতে এলো, বিয়ে কবে সেটা জানো না, নাকি লজ্জায় বলতে চাচ্ছ না? নাফিয়ার মুখভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি, বরং আরিফের দিকে চেয়ে বোঝালো সে কথা বলতে ইচ্ছুক নয়। আরিফের গলা শুকিয়ে এসেছে, ঢোক গিলে গলা ভেজায়, বলে, কবে বিদায় হচ্ছ? তুমি গেলে এলাকায় একটা শান্তি বিরাজ করবে জানো। নাফিয়া স্মিত হেসে বলল, শীঘ্রই। আরিফ কিছুটা থতমত খেলো, পুনরায় শুধালো, এর মানে বিয়ে ঠিক? জানি না। আরে আজব মেয়ে তো তুমি। তোমার সাথে দুটো ভালো কথা বলা পাপ, তর্ক ছাড়া আসলেই কিছু জানো না তুমি। আপনার এত আগ্রহ কেন? প্রশ্নটির উত্তর তো আরিফের নিজেরও জানা নেই। হুট করে প্রশ্ন আসায় নীরব রইল, ঠোঁট কামড়ে ভাবলো কয়েক সেকেন্ড পর পর বলে ওঠে, তোমার বিয়েতে ভরপেট খাওয়া যাবে। তুমি জানো না আমি কতটা ভোজন রসিক। আপনার ফালতু কথা শেষ? খাবার দাবারের কথা তোমার ফালতু মনে হচ্ছে? আমি আপনার সাথে কথা বলতে চাই না। সেদে সেদে ঝগড়া করতে এসেছেন ভালোই বুঝি আমি। আরিফ ব্যঙ্গ করে হাসলো। কে ঝগড়া করে? আমি? নাইস জোকস। আপনি একটা জোক। বিড়বিড় করে বলল নাফিয়া, কিছু বললে? আপনি কানে বেশি শোনেন নাকি? বেশি শোনা তো ভালো। একেবারেই না। কানে কম শোনা যেমন রোগ, তেমনি বেশি শোনাও একটা রোগ। তুমি কি কানের ডাক্তার নাকি? আমি কবিরাজ। এসব ভণ্ডামি করো তাহলে? তর্ক জমে উঠেছিল, কিন্তু নাফিয়া হুট করেই থেমে গেল। হাতে লেগে থাকা ময়লা ঝেড়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। আরিফও ঝটপট উঠে এলো। সিঁড়ি ঘরের কাছে পৌঁছানোর পূর্বে আরিফ দাম্ভিক গলায় বলে উঠল, বিয়ে করার তো ইচ্ছে তোমার মধ্যে নেই, তাহলে ওদের সামনে গেলে কেন? সিঁড়ি দিয়ে নামতে নামতে থেমে গেল নাফিয়া। হুট করে মনে পড়ে গেল সেসব যা ভুলে থাকতে চাইছে সে। জবাব দিল না, উল্টো ঘুরে দাঁড়িয়ে রইল। আরিফ বলল, নিশ্চয়ই তোমার দাদি জোর করেছে তোমাকে। আমার দাদি আমাকে জোর করলেই কি? কি এই প্রশ্নটা করতে পারলে? জোর করে সম্পর্কে বাধা পড়ার অর্থ জানো? সারা জীবন মাসুল দিতে হবে। নাফিয়া ঘুরে তাকায়, তির্যক দৃষ্টিতে চেয়ে বলে, আপনি খুব জানেন। আপনার কয়টা বিয়ের অভিজ্ঞতা আছে? নাফিয়া, আমি সিরিয়াসলি কথা বলছি, তেরা উত্তর দিবে না। এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য বিয়ে করতে হবে কেন? মানুষ বয়সের সাথে অভিজ্ঞ হয়, যেটা তুমি নও। নাফিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে এলো, অবলীলায় প্রশ্ন করে, দাদিও তো অভিজ্ঞ। ওই বুড়ির মাথায় সমস্যা আছে, পাগলের ডাক্তার দেখানো উচিত। এটা আপনার সিরিয়াসনেস? আরিফ ঠোঁট চেপে নিঃশ্বাস ফেলে বলে, লিসেন, বিয়েটা তুমি করছো না। অর্ডার দিচ্ছেন নাকি? আরিফ প্রশ্নের বিপরীতে নির্বিকারভাবে তাকালো। মুখমণ্ডল আকস্মিক গাম্ভীর্যে ঢেকে যায়। নাফিয়া বুঝলো না এই নীরবতার অর্থ। কিছুটা সময় কেটে যায় এখানে। নাফিয়া বোকার মতো চেয়ে আছে, বুঝবার চেষ্টা করছে মতিগতি, কিন্তু কিচ্ছুটি মাথায় ঢুকছে না। এভাবে মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকার অর্থ কি? আমি কি যাব? যাবে? হ্যাঁ, মা অপেক্ষা করছে হয়তো। আরিফ লম্বাটে নিঃশ্বাস ফেলে নত গলায় বলল, যাও। পরনে লাল বেনারসি শাড়ি, হাত ভর্তি চুড়ি, চকচক করা গহনা, লেপটে আছে নাফিয়া। অদ্ভুত রকমের মায়াবী দেখাচ্ছে তাকে, কিন্তু মুখে কোনো হাসি নেই। কেঁদে চলেছে অনবরত, সাহায্য চাইছে। আশেপাশের সবাই যেন আকুতি দেখেও দেখলো না। তার বাবা মাও গুরুত্ব দিল না তার আর্তনাদকে। শেষ পর্যন্ত আরিফের কাছে এসে আর্জি করলো নাফিয়া। কেঁদে কেটে নাজেহাল অবস্থা করেছে। আরিফের হৃদয়ের কোনো এক কোণে গিয়ে বিঁধেছে কান্নামাখা মুখশ্রী। নাফিয়া বলল, আমি বিয়েটা করতে চাই না, আমায় হেল্প করুন। আরিফ কিছু বলার সুযোগ পায়নি।
জমিলা বেগম এসে নাফিয়ার হাত টেনে নিয়ে গেছে। ঘণ্টাখানেকের মাঝে জোর করে বিয়েটাও হয়ে গেল। আরিফ শুধু দেখে গেছে। মেয়েটি সাহায্য চেয়েছিল, পারেনি কোনো সাহায্য করতে। নাফিয়া কবুল বলার সাথে সাথে আরিফের অস্থিরতার মাত্রা বাড়ে। ঘেমে পরনের পাঞ্জাবি একাকার হয়ে গেছে, মস্তিষ্ক সম্পূর্ণ শূন্য হয়ে গেল। মাঝরাতে উঠে বসে আরিফ। মাথা ঝিমঝিম করছে, খুবই উদ্ভট স্বপ্ন ছিল। এখনও হৃৎপিণ্ড কাঁপছে, আশেপাশে সম্পূর্ণ অন্ধকার। আরিফ এদিক ওদিক তাকায়, কিছু সময় পর বিড়বিড় করলো একাকী। স্বপ্ন ছিল। স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো সাথে সাথে। পানির গ্লাস খুঁজে পানি পান করে উঠে গেল বেলকনিতে। কেমন যেন দম বন্ধ লাগছিল ঘরে। ডান দিকে তাকাতেই বিষম খেলো। অনেকদিন পর পাশের বাড়ির বারান্দার বাতি জ্বলছে। দ্রুত কদমে এগিয়ে যায় আরিফ, গিয়েই বলল, রাত বিরাতে এখানে কি করো? ধান চাষ করছি। উত্তরে যেন মুখের আগায় এসেছিল। তারা জবাবে মুখ কুচকে গেল আরিফের। তার বোঝা উচিত ছিল মেয়েটি ভালো হবার নয়। আরিফ নাফিয়াকে দেখলো ঘরের পোশাকে, মুখে রংচং মাখানে। এইমাত্র বউরূপে দেখে এলো তাকে স্বপ্নে। হেসে ওঠে আরিফ। নাফিয়া বাঁকা চোখে চেয়ে বলে, পাগল হয়ে গেছেন? না তো। তাহলে হাসছেন কেন এভাবে? আরিফ রেলিংয়ে কনুই ঠেকিয়ে ঝুঁকে বলে, মজার একটা স্বপ্ন দেখেছি বুঝলে। দেখলাম তোমার কুটনি দাদি তোমাকে ধরে বেঁধে 60 বছর বয়সী এক হ্যান্ডসাম লোকের সাথে তোমার বিয়ে দিচ্ছে। নাফিয়ার মুখটা বোচা হয়ে গেল, ঠোঁট ফুলিয়ে চেয়ে আছে আরিফের দিকে। আরিফ আরো বলল, তুমি কান্না করছিলে আর আমি সেগুলো ক্যামেরা বন্দি করছিলাম। কি জঘন্য লাগছিল, তোমাকে বলে বোঝানো যাবে না। সেটা স্বপ্ন ছিল জনাব। বাস্তবে আপনার কিছু সুন্দর ছবি আমার কাছে আছে, তাই কথা বুঝে শুনে বলবেন। আরিফ আরেক দফা হাসলো, বলল, বাচ্চা মানুষ, বাচ্চাটাই ব্ল্যাকমেল, কিন্তু বিয়ে হবে এক বুড়ো লোকের সাথে। আপনি তো এটাই চান। আরিফ থমকালো কিছু মুহূর্তের জন্য। মস্তিষ্কে স্বপ্নে দেখা সেই দৃশ্যের পুনঃপ্রচার ঘটছে। কি নাজেহাল অবস্থাটাই না হচ্ছিল তার। আনমনে জবাব দিল, হয়তো। হয়তো। আরিফ নড়ে চড়ে ওঠে। কি হয়তো? তোমার দাদিকে বলবো দ্রুত তোমার বিয়ের ব্যবস্থা করতে। অন্ধকার ঘর, মৃদু মন্দ বাতাস বইছে। জানালা ভেদ করে ঘরে এসে প্রবেশ করছে। ঝিঝি পোকার আওয়াজ ব্যতীত পুরো রাতটাই অদ্ভুত। বিছানায় বলিষ্ঠ পিঠ ঠেকলেও চোখ জোড়া জল করছে, ঘুম নেই। একটু পরই ভোরের আলো ফুটবে। আরিফের মধ্যে দ্বিমুখী দ্বন্দ্ব চলছে। মন যেন দুভাগে বিভক্ত। এক মন বলছে নাফিয়ার ব্যাপার নিয়ে ভাবা উচিত, অন্য মন শাসাচ্ছে, বলছে এই ব্যাপারে ভাবনার কোনো অর্থ দাঁড়ায় না, অহেতুক। কার কথা শুনবে? হাত পা ছড়িয়ে বিছানায় পড়ে থাকা আরিফ ফোন হাতে নিল। ফেসবুকে গিয়ে সরাসরি নাফিয়ার অ্যাকাউন্টে গিয়েছে। অবচেতন মন চাইলে একটু ঘুরে আসা যাক। যেমন চিন্তা তেমন কাজ। স্ক্রল করতে করতে পেল শুধু গাছ আর ফুলের ছবি, নিজের কোনো ছবি নেই। একটি আছে বটে, সেটিতে ক্লিক করে আরিফ জুম করলো ছবিটি। এই চেহারা স্বপ্নের মাঝে দেখা নাফিয়ার চেহারা মিলালো। চেয়ে রইল কিছুক্ষণ, পর্যবেক্ষণ করলো। ঠোঁট কামড়ে ফোনটি পাশে ছুঁড়ে ফেলে আলতোভাবে। সঙ্গে সঙ্গে উপর হয়ে চোখ বুজে আরিফ। মাঝেই কেটেছে কয়েকদিন। মা, ডাকটি ভীষণ মধুর, সুন্দর শোনায়। রেশমা বেগম সৃষ্টিকর্তার কাছে ভীষণ আকুতি মিনতি করে পেয়েছেন তার মেয়েটিকে। বিয়ের 7 বছর পর তার খালি কোল পূর্ণ করে এসেছিল নাফিয়া। সেদিন সন্ধ্যায় ভারী বর্ষণে মেতেছিল বাতাবরণ, সাথে সিদ্দিক সাহেব এবং রেশমা বেগমের চোখ জোড়াও। একটা সন্তান পাওয়ার লোভে কত অশ্রুই না ঝরিয়েছেন তারা। রেশমা বেগম আলমারি বন্ধ করতে করতে ঘুরে তাকালেন। নাফিয়া চটজলদি এসে দাঁড়ায়, বলে, আলমারি বন্ধ করো না মা। রেশমা বেগম হেসে বললেন, কিছু লাগবে নাকি তোর? নাফিয়া ঠোঁট কামড়ে তাকালো। রেশমা বেগম বুঝে গেলেন নিশ্চয়ই কোনো আবদার নিয়ে এসেছে। নাফিয়া নরম সুরে বলে, ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান মা। রেশমা বেগম নাফিয়া ডান হাত নিজের হাতে নিয়ে বুলিয়ে দিতে লাগলেন। জানেন মেয়েটি কিছুই অনুভব করবে না এই হাতে। তারপরেও এক আশা, যদি মায়ের স্পর্শে হাতের শিরা উপশিরা জেগে ওঠে। রেশমা বেগম ধরে ফেললেন কি চাই মেয়ে, তারপরেও শুধালেন, শাড়ি চাই? নাফিয়া সংকোচ নিয়ে প্রশ্ন করে, পরবো মা, সেদিনের মতো যদি কোনো দুর্ঘটনা ঘটে। ধরবো কামে, কিছু হবে না। বলে পুনরায় আলমারি খুললেন। একটা একটা করে শাড়ি বের করে বিছানায় রাখতে শুরু করলেন। বললেন, দেখ কোনটা ভালো লাগে। তোমার সব শাড়ি তো সুন্দর মা, কোনটা রেখে কোনটা দিব তুমি চুজ করে দাও। রেশমা বেগম নাফিয়ার মতো করেই বললেন, তোকে তো সব শাড়িতেই সুন্দর লাগবে, কোনটা রেখে কোনটা দিব। নাফিয়া হেসে উঠল। এই হাসিটা বিলীন ছিল কিছুদিন যাবৎ। পাত্রপক্ষের দেখে যাওয়া দাদির সাথে ঝামেলা, সবকিছু মিলে মন মরা হয়েছিল সে। আজ হাসলো, প্রাণ জোড়ালো রেশমা বেগমের। নাফিয়া নিজে থেকে এগিয়ে যায়, সাদা রঙের শাড়ি হাতে নিল। সাদার মাঝে কালো কারুকাজ করা স্নিগ্ধ সুন্দর শাড়ি। নাফিয়া বলল, এটা পরি, তুমি আমাকে একটা কালো ব্লাউজ বানিয়ে দাও না। কাল কয়টা বেরোবি? 12টায় মা। ঠিক আছে, আজ রাতেই বানিয়ে ফেলবো। তোমার কষ্ট হবে না? একটু কষ্ট তো হবে নাফি, কিন্তু আমাদের কারণে তুই যে কষ্ট পাচ্ছিস তার কাছে এসব কিছুই না। নাফিয়া এগিয়ে এলো, মাকে জড়িয়ে ধরলো, কিন্তু কিছু বলল না। মমতার উষ্ণতায় রইল কিছুক্ষণ। মিথ্যে বলতে গেলেও কেঁদে দিবে। নীরবতায় শ্রেয়।
সাজসজ্জা বলতে শুধু চোখের কাজল আর লিপস্টিককে বুঝে নাফিয়া। মা খুব যত্ন করে শাড়ি পরিয়ে দিয়েছেন, কাজল, লিপস্টিক আর পাশাপাশি কপালে ছোট্ট একটা কালো টিপ দিয়ে দিলেন। অষ্টাদশী মেয়েকে কেমন যেন পরিপূর্ণ নারী নারী লাগছে। রেশমা বেগম নিজের নজর বারবার সরিয়ে নেন। শরীরে জং ধরে গেছে। বাইকে করে অফিসে যায় আরিফ, সেখানে বসে বসে কাজ করে। বাড়ি ফিরে আবারও চিৎপটাং হয়ে পড়ে থাকে বিছানায়। মাঝে মধ্যে খেলাধুলা করলো, হুট করে আবিষ্কার করলো বয়স্ক লোকদের মতো ভুঁড়ি বাড়ছে তার। ভীষণ চিন্তায় পড়ে গেল। ব্যালকনি গিয়ে একটু এক্সারসাইজ করা উচিত। যেমন চিন্তা তেমন কাজ। কিছু সময় এক্সারসাইজ করতে না করতে হাঁপিয়ে উঠলো। অভ্যাস নেই। রেলিংয়ে উঠে বসতে চোখ কপালে উঠে যায়। কয়েকবার পলক ঝাপটে ভালোভাবে দেখলো ভূত দেখার মতো চেয়ে আছে নিচে। শাড়ির কুচিগুলো অবধি দুলছে কদমের সাথে সাথে। বাচ্চা আকৃতির মেয়েটিকে কি সুন্দর দেখাচ্ছে, চোখ দাদানো সুন্দরী যাকে বলে। আচমকা হেঁচকি উঠে গেল আরিফের। পানি গিলে ডাকলো, এই মেয়ে। নাফিয়া ফিরে তাকালো, ডাকে এদিক ওদিক থেকে উপরে তাকালো। বিরক্তিতে মুখটা কুচকে গেল। আরিফ দাঁড়িয়ে, পরনে হাতা কাটা টি শার্ট। কি সমস্যা? যাওয়ার পথে বাধা কেন দিলেন? সিনেমার নায়িকা সেজে কোথায় যাওয়া হচ্ছে? আপনাকে কেন বলবো? নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ। এসব নোংরা কাজ আপনাকেই মানায়, আমাকে না। হুট করে আরিফের মাথায় এক ভাবনা খেলে গেল। বলল, এই তুমি দাঁড়াও, আমি আসছি 5 মিনিটে। এক কদম নড়বে না বলে দিচ্ছি। বলেই ভেতরে চলে গেল আরিফ। আলমারি খুললো দ্রুত হাতে। সব কাপড় এলোমেলো করে ফেলেছে। খুঁজে খুঁজে সাদা পাঞ্জাবি ছাড়া কিছুই পেল না। মেজাজ বিগড়ে যাচ্ছে। পুরো আলমারির উপর ঝড়চালে একটা কালো পাঞ্জাবি পড়েছে। ওয়াশরুমে গিয়ে গুনে গুনে 3 মগ পানি ঢেলে 2 মিনিটের মাথায় বেরিয়ে গেল। ভেজা চুল ভেজা শরীরে পাঞ্জাবি জড়িয়ে নেয়। টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে ব্যালকনিতে গিয়ে দেখলো নাফিয়া সত্যিই দাঁড়িয়ে আছে। ভেবেছিল চলে যাবে। আরিফ উকি দিয়ে বলল, গলির মোড়ে গিয়ে দাঁড়াও, আসছি। বেশি কথা বললে তোমার দাদিকে ডাকবো। সবটা নাফিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। লোকটা আসলে কি চাই, কেন দাঁড়াবে? সে কোনো প্রশ্নের উত্তরিত দিল না। ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলেই পিঠে কিল পড়ে, শক্ত হাতের কিল। এটা আরিফের মা জননী ছাড়া আর কারো হাতেই পড়ে না। শিরিন বেগম রেগে আগুন হয়ে বললেন, দামড়ার বাচ্চা, ঘরের অবস্থা কি করেছিস? এগুলো না গুছিয়ে যাবি না বলে দিলাম। বলে আরো এগিয়ে এলেন উত্তম মধ্যম দিবেন বলে। কিন্তু আরিফ সরে দাঁড়ালো, বলল, বাকি মার পরে মেরো মা, আমার টানা আছে, টাটা। বলে পগার পার। শিরিন বেগম রাগে গজগজ করছেন। কোমরে হাত রেখে আরিফের ঘরের দিকে এগোলেন। চোখে সানগ্লাস দিয়ে বেরিয়ে পড়লো আরিফ বাইক নিয়ে। দূর থেকে দেখলো গড়ির মোড়ে বাধ্য মেয়ের মতো দাঁড়িয়ে নাফিয়া। হাসি ফুটে আরিফের মুখে। বাইক টেনে নিয়ে দাঁড় করালো নাফিয়ার কাছে। বলল, চলো। নাফিয়া বিস্মিত হয়ে প্রশ্ন করে, কোথায়? কোথায় যাব? যেখানে যাচ্ছিলে। যাচ্ছি তো আমি। আপনি ফিটফাট হয়ে এসেছেন কেন? আমিও যাচ্ছি। দাঁত বের করে হেসে বলল আরিফ। শরীরটা জ্বলে গেল যেন নাফিয়ার। বলল, কি বিশ্রী হাসেন আপনি। আর হ্যাঁ, আপনার সাথে আমি যাব না। নাফিয়ার কথার কোনো গুরুত্বই দিল না আরিফ। পেছন থেকে হেলমেট নিয়ে নাফিয়ার মাথায় দিয়ে দিল। বেল্ট টেনে নাফিয়াকেও টেনে কিছুটা সামনে আনে। বিমূঢ় হয়ে আছে নাফিয়া। হেলমেট মাথায় ভালোভাবে সেট করে বলল, মানুষ দেখছে, উঠে বসো। আপনি বাড়াবাড়ি করছেন। ট্রেইলার দেখালাম মাত্র, চলো চলো। সত্যি আশেপাশে মানুষ চেয়ে আছে। নাফিয়া বুঝতে উঠতে পারছে না কি করবে। লোকটা দিন দিন গায়ে পড়া স্বভাবের হয়ে যাচ্ছে। মাথা নত করে দাঁড়িয়ে রইল। আরিফ বলল, তুলে নিয়ে যাব কিন্তু। নাফিয়া তড়াক করে বাইকে উঠে বসলো। আরিফ বাঁকা হাসে। এবার আর তাকে ধরে বসেনি। কোনো রকম শাড়ি সামলে পেছনে হাত আটকে রেখেছে। বিষয়টা অদ্ভুতভাবে আরিফের পছন্দ হচ্ছে না। বাইকের গতি ধীর করে প্রশ্ন করলো, ভয় করছে? ভয় করলে আমাকে ধরে বসো। আপনি চুপ করুন, ফালতু লোক। আরিফ সশব্দে হেসে উঠে পিত্তি জ্বলে যাচ্ছে নাফিয়ার। বিড়বিড় করে বলল, শুধু জোর করে। আচ্ছা, ক্যাম্পাসে যাচ্ছ? হ্যাঁ। তেজি গলায় জবাব এলো, কি কাজ? নবীন বরণ। সেখানে তোমার কোনো বন্ধু আছে? না। আরিফ রাস্তার পাশে ব্রেক কষলো। নাফিয়া কিছুটা ঝুঁকে গেছে আরিফের দিকে। অনিচ্ছা সত্ত্বেও বাহুতে হাত রাখলো। এক হাতে কতই ব্যালেন্স করা যায়। আরিফ বলল, তাহলে একা গিয়ে কি করবে? কি করব মানে? বসে থাকবো এক জায়গায়। বাইক স্টার্ট দিল আরিফ। অদৃশ্য অধিকার বোধ দেখিয়ে নাফিয়ার 2 হাত টেনে কাঁধে রাখলো। নাফিয়া কেঁপে উঠে। অদ্ভুত লাগলো আজ স্পর্শ। প্রথম দিন ভয়ে কিছু অনুভব হয়নি, আজ ভিন্ন লাগছে। হুট করে বলে ওঠে, যাওয়া লাগবে না নবীন বরণে। বাইক এসে থামলো সোহরাওয়ার্দী উদ্যানের কাছে। জমজমাট টিএসসির দিকটা। নাফিয়া দ্রুত নেমে গেছে। আরিফের দিকে চেয়ে বলল, আপনি আমাকে ক্যাম্পাসে নামিয়ে দিন বলছি, নয়তো আমি একাই চলে যাব। আরিফ কোনো উত্তর দিল না, বরং শীতল কণ্ঠে বলল, সেখানে তোমার কেউ নেই, এখানে আছে। আজ আমার সাথেই দিনটা কাটাও। আমি খুব বাজে কোম্পানিও নই। ভালোও নন। স্মিত হাসে আরিফ। বাইক পার্ক করে বলল, চলো ভেতরে, মজা মজা খাবার আছে। আমি যাব না। থাকো তাহলে এখানে একা। বলেই আরিফ হাঁটতে শুরু করে। কি মহাবিপদে পড়লো কয়েক সেকেন্ডের মধ্যে ভাবলো নাফিয়া। ভুল কিছু বলেনি আরিফ। সত্যি সেখানে তার কেউ নেই, কোনো বন্ধু নেই। কার সাথেই বা সময় পার করবে গিয়ে?
আরিফ ইচ্ছা করে পায়ের গতি ধীর করলো, পেছনে চেয়ে দেখলো নাফিয়া আসছে কিনা। ভাবনার রানী ভাবনা শেষে পিছু পিছু পা বাড়িয়েছে। আলগোছে হাসে আরিফ। সোহরাওয়ার্দী উদ্যানের দরজার কাছে অনেক মানুষ, ঠেলে ধাক্কিয়ে ঢুকছে এক একজন। হুট করে আরিফ পেছনে ঘুরে বলল, আমার সামনে যাও, অনেক মানুষ এখানে। দরজা দিয়ে যে যেভাবে পারছে ঢুকছে, পুরো নাজেহাল অবস্থা। নাফিয়া চেষ্টা করলো ঢুকবার, কিন্তু পারল না। আকস্মিক অনুভব করলো কেউ তার দুপাশে হাত দিয়ে আছে, কিন্তু গায়ে কোনো স্পর্শ লাগেনি তার। অবাক হয়ে পিছনে তাকালো নাফিয়া। আরিফ ভ্রু নাচিয়ে বলে, কে? নাফিয়া না বোধক মাথা দোলায়। আরিফ বলল, আমি হাত দিয়ে রেখেছি, দ্রুত ঢুকে যাবে। আরিফের হাতের স্পর্শহীন বেড়াজারে থেকে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকে দম ফেললো আরিফ। কয়েক কদম হেঁটে বলল, খাবারের ঘ্রাণ এই পর্যন্ত চলে এসেছে, দ্রুত চলো। এত রাক্ষস কেন আপনি? সারাক্ষণ শুধু খাই খাই করেন। পুরুষের মনের রাস্তা পেট হয়ে যায়। ওই রাস্তা মাপছেই বা কে? আরিফ নাফিয়ার দিকে তাকালো, সময় নিয়ে বলল, আপাতত আমার মনের রাস্তা আমিই মাপছি। চলো নাফি, খিদে পেয়েছে। আরিফ একটার পর একটা খাবার খেয়েই চলেছে, সাথে জোর করে খাওয়াচ্ছে নাফিয়াকে। হাঁপিয়ে উঠেছে নাফিয়া, হার মেনেছে অনেক আগে, কিন্তু আরিফের খিদে এখনো নিবারণ হয়নি। তাকে দেখে আরো কাহিল হয়ে পড়েছে মেয়েটি। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে গাছতলায় বসলো। নাফিয়া তার থেকে কিছুটা দূরে অবাক হয়ে চেয়ে আছে। এর চেয়ে বেশি খেতে পারি আমি, বুঝলে? আরো বেশি? অবাক হয়ে জানতে চায় নাফিয়া। হ্যাঁ, আরো বেশি। আপনাকে মিউজিয়ামে রাখা উচিত। আসলেই আমি একটা অ্যান্টিক পিস। নাফিয়া মুখ ভেঙচি কেটে বলল। এন্টিক পিস না ছাই। আরিফ পেছনে দুই হাত রেখে বসে আছে আকাশের দিকে মুখ করে। দৃষ্টি ঘুরিয়ে তাকালো নাফিয়ার দিকে। পাশে বসে আকাশ গাছপালা দেখে যাচ্ছে মেয়েটি। আর কি বা করার আছে তার? আরও একটি বিষয় স্পষ্ট হলো তার কাছে, যে যেভাবে পারে জোর খাটিয়ে নিতে পারে তার উপর। প্রথমে না করলেও পরবর্তীতে হার মানে। নিশ্চুপ বসে থাকা মুখমণ্ডল স্নিগ্ধ, শাড়িতে মায়া মায়া লাগছে। আরিফ বিষয়টিকে সুন্দর বলেই ধরে নিল, কোনো কাব্যিক বিশ্লেষণে গেল না। দেখলো কিছুক্ষণ আলগোছে, সেটি নাফিয়া দৃষ্টিগোচর হয়নি। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, চুড়ি পরনি? আচমকা এমন প্রশ্নে আরিফের দিকে তাকায় নাফিয়া। দুষ্টু নয়, বরং শান্ত দৃষ্টি আর কণ্ঠে প্রশ্নটি করেছে আরিফ। তাকে কেনই বা চুরির কথা জিজ্ঞাসা করলো। নাফিয়া স্বাভাবিক সুরে জবাব দিল, না। কেন? আপনাকে বলতে হবে নাকি? আরিফ স্বল্প হেসে বলে, দেখো আশেপাশে কত চুরির দোকান, কিনে নাও। ইচ্ছে নেই। কেন? উফ, অনেক কথা বলেন আপনি। বললাম না হয়। চুপ করুন। আমাকে এখনো এখানে জোর করে এনেছেন আপনি, তার মধ্যে আবার আজগুবি কথা বলেই যাচ্ছেন। আরিফ উঠে গেল, পাঞ্জাবি ঝেড়ে চুরির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। মাপ জানে না, তবে আন্দাজ করে কিনলো 2 জোড়া চুড়ি, না হলে বদলে নেওয়া যাবে। নাফিয়া পিছনে বসে দেখছে তার কীর্তি। সন্ধ্যা নেমেছে, একটু পরেই আধারে ঢেকে যাবে ব্যস্ত সহ। চুড়িগুলো নিয়ে নাফিয়ার দিকে এগিয়ে দেয়, বলে, পড়ো। আপনার মাথায় কি শর্ট সার্কিট হয়েছে? এমন অদ্ভুত ব্যবহার কেন করছেন? কেন করছি এটার উত্তর আমিও খুঁজছি। মাথার উপর দিয়ে গেল সবটা। নির্ঘাত জিন ভূতের আসর হয়েছে, নয়তো এমন আচরণ করার মানুষ আরিফ নয়। চুড়িগুলো না নিলে মুখের সামনে ধরে রাখবে এমন অবস্থা। অগত্যা বাধ্য হয়ে নিল। বাম হাত দিয়ে ডান হাতে চুড়িগুলো পড়তে পড়তে বলল, আপনাকে টাকা ফেরত দেবো বাড়িতে গিয়ে। নো নিড। কিসের নো নিড? আপনাকে আমি ভালো রকম ভাবেই চিনি। আজ ভালো মানুষই দেখাচ্ছেন, কাল খোঁচা দিতে ছাড়বেন না আপনি। আরিফ কোনো জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। চুরি পড়া দেখছে গভীর মনোযোগ দিয়ে। অদ্ভুতভাবে চুরির সাইজ পারফেক্ট। এবার ডান হাত দিয়ে বাম হাতে পড়বার পালা, সেটি আর সম্ভব হলো না। আরেক জোড়া চুড়ি নাফিয়া পাশে রেখে দিল। হুট করে আরিফ এগিয়ে আসে, রেখে দেওয়া চুড়িগুলো নিজের হাতে তুলে নিল। নাফিয়া সেই হাতটা টেনে নিজেই পরিয়ে দিল গম্ভীর মুখে। নাফিয়া থম মেরে চেয়ে আছে তার দিকে, না চাইতেও চট করে প্রশ্ন করে বসে, আপনার এই অদ্ভুত পরিবর্তনের কারণটা কি? আরিফের মুখটা গম্ভীর, ভারী দৃষ্টিতে চেয়ে বলল, উঠো, দেরি হচ্ছে। আরিফের মধ্যে এক ভিন্ন রকমের পরিবর্তন দেখল নাফিয়া। গতদিন সারাটা সময় তাকে নিয়েছিল। তারা একসাথে হলে যে বিতর্ক প্রতিযোগিতার সৃষ্টি হওয়ার কথা ছিল, সেটির এক ভাগও হয়নি। নাফিয়া নিজে থেকে চেয়েছে তর্ক করতে, আরিফের শান্ত শীতল আচরণে সেটি সম্ভব হয়নি। নাফিয়া ড্রেসিং টেবিলের উপর রাখা চুড়িগুলো হাতে নিল, সাদা কালো চুড়ি। গতকাল তার শাড়ির সাথে মিলে গিয়েছিল। খালি হাত জোড়া ভরা ভরা লাগছিল। এক হাতে চুড়ি নিয়ে বিভোর চিন্তায় মগ্ন সে। এতটা নমনীয়তা কি ভদ্রতার খাতিরে? নাফিয়া ফোন হাতে নিল, ফেসবুকে লগ ইন করলো অনেকদিন পর। আরিফের কয়েকটা মেসেজ, শেষ মেসেজটি তার গাছ নিয়ে। নাফিয়া জানতে চেয়ে লিখলো, আমাকে চুড়ি কিনে দিলেন কেন? তৎক্ষণাৎ কোনো জবাব আসেনি। এলো একটু সময় নিয়ে। সেখানে লিখা, জবাব দিতে ইচ্ছুক নই। তেরামো দেখে মুখ কুচকে আসে নাফিয়া। সে লিখলো, আমার সাথে ভালো ব্যবহার করছেন কেন? খারাপ ব্যবহার করা উচিত? আপনি তো এমন নন। আমি এমনই। মাত্রাতিরিক্ত ভাব নিচ্ছে যেন।
কথাবার্তার ধরনে বেজায় পরিবর্তন। আগে চাচা তো এখন রুক্ষ জবাব দিচ্ছে। নাফিয়া বলল, আমার প্রতি কি সহানুভূতি দেখানো হচ্ছে? যদি হয়েই থাকে এক্ষুনি বন্ধ করুন। তোমার কেন মনে হলো সেটা? মনে হচ্ছে আপনি আমার অকেজো হাতের কারণে আমায় দুর্বল ভাবছেন, তাই সহানুভূতি দেখাচ্ছেন। এক লাইন বেশি বোঝা মেয়েদের স্বভাব। এভাবে কথা বলছেন কেন? আপনাকে কি আমি চিমটি দিয়েছি? চিমটি দাওনি, জেরা করছো। নাফিয়ার বিরক্তির মাত্রা বাড়ছে। আরিফকে সবসময় তর্কতেই মানায়, বিরক্ত মুখে দেখে অভ্যস্ত। এখন মনে হচ্ছে সে অভিমান করে বসেছে। আপনি আগের মতো ঝগড়ুটে হয়ে যান। আপনাকে এই রূপে হুতুম প্যাঁচার মতো লাগে। অফিসে বসে মুখ ভার করে জবাব দিচ্ছিল আরিফ। হুতুম প্যাঁচা শুনে হাসলো, হৃদয় উঁচু করলো। কথাটা শুনে ফিরতি মেসেজ দেখলো। কে ঝগড়া করে, আমি নাকি তুমি? আপনি করেন? মোটেও না। তোমার স্বভাব আমার ভালো কাজে বাগড়া দেয়া। যেদিন থেকে এ বাড়িতে এসেছি একটার পর একটা অঘটন ঘটিয়ে যাচ্ছ তুমি। সব কিছুর হিসাব আছে কিন্তু। আপনার হিসেব আপনিই রাখুন। আপনার মুখ দেখলেই তর্ক করতে ইচ্ছে হয় আমার। আচ্ছা, তাহলে সেটাই সই। মেনে নিলেন? হ্যাঁ, নিলাম। এত সহজে কি করে মানলেন? আরিফের ঠোঁটের হাসি চওড়া হয়, বলে, তোমার মাথায় কি ছিট আছে? আপনার মাথায় ছিট? আরিফের তরফ থেকে ছোট্ট জবাব আসে। আচ্ছা। প্রতিপক্ষ নত হয়ে যাচ্ছে। এবার তো যুদ্ধ জমবে না। নাফিয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না বিষয়টা। বারবার মনে হচ্ছে কিছু একটা পরিবর্তন ঘটেছে এখানে। অষ্টাদশী মন আজ করতে পেরেছে। কোনো জবাব না পেয়ে আরিফ লিখল, কিছু বলবে? হ্যাঁ। বলো। আমি চুরির দাম দেব। দিও। নাফিয়া নিজেকে দমাতে পারল না, বলে বসলো, আপনি তর্ক কেন করছেন? সবকিছু সহজে মেনে কেন নিচ্ছেন না? এভাবে ভালো লাগছে না আমার। মেসেজটি দিয়েও জিভ কাটলো নাফিয়া। আনসেন্ড করতে না করতে আরিফ দেখে ফেলেছে কি যেন লিখছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।